আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজ। আজকে আমরা যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক নিয়ে কথা বলবো, দ্যাট ইজ কল্ড র্যাগ। র্যাগ বলতে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। বাই দ্য ওয়ে, আজকের লেকচারটা শুরু করার আগে কিছু জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে নিই। দেখেন, আপনারা যদি আমাদের প্লেলিস্টের এখানে চলে আসেন, লেট মি শো ইউ থিং। আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজের কিন্তু আলাদা একটা প্লেলিস্ট আছে। আপনি যদি দেখেন, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং 6টা পার্ট কিন্তু আমাদের এখানে আপলোড হয়েছে। তো আজকের লেকচারটা দেখার আগে এই জিনিসগুলো একটু বুঝেন। 6টা পার্টের মধ্যে আপনি যদি ভালো মতো দেখেন, আমরা স্টার্ট করেছিলাম, আমরা এই যে এখান থেকে শুরু করেছিলাম যে জিরো শটের আগে আমাদের আরেকটা ভিডিও ছিল, আমি একটু স্ক্রল করতেছি না। সো প্রথম লেকচারের মধ্যে আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এলএলএম কি, তারপর হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, তারপর টোকেন কি, রাইট? তারপর থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক সম্পর্কে আপনাদের দেখাই, যেমন জিরো শট হয়ে গেল, ওয়ান শট হয়ে গেল, ফিউ শট হয়ে গেল, রাইট? ট্রি অফ থট হয়ে গেল, চেইন অফ থট হয়ে গেল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এমন টেকনিক যেগুলো আপনি নিজে প্রম্পট লেখার সময় ইউজ করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে দেখিয়েছি ইউজ কেসেস, যে আমি কোথায় কোথায় প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক্স ইউজ করি। লাস্ট বাট নট লিস্ট, লাস্ট লেকচারে আমি দেখিয়েছি মেটা প্রম্পটিং। দেখেন, 6টা লেকচারের মধ্যে ইন টোটাল আপনাদের সাথে জিরো শট, ট্রি অফ থট, চেইন অফ থট আর মেটা প্রম্পটিং, এই যে এই লেকচারের মধ্যে 3টা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক, এখানে 4টা, এখানে 5টা, এখানে 6টা। 6টা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এই 6টা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক এমন টেকনিক্স যেটা আপনি নিজে ইউজার এন্ডে ইউজ করতে পারবেন। মানে আপনি যখন যে কোনো এলএলএম এর সাথে ইন্টারাকশন করবেন, তখন আপনি নিজে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। বাট আজকে আমরা যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক নিয়ে কথা বলছি, সেটা ইউজার এন্ডে ইউজ করার জন্য না, সেটা হচ্ছে আপনি বলতেন ব্যাক এন্ডে ইউজ করার জন্য। ব্যাক এন্ড বলতে মানে একটা এলএলএম নিজের ব্যাক এন্ডে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক ইউজ করে, সেই টেকনিক আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। বিকজ এটা একটু অ্যাডভান্স টেকনিক, আপনাদের মাথায় আসতে হবে যে না ভাই, তাহলে আমরা যেহেতু এটা ইউজার এন্ডে ইউজ করতে পারবো না, তাহলে এটা কেন আমাদেরকে আজকে লেকচারে দেখাচ্ছেন? সি, আপনারা দেখছেন যে উইথিন 1 or 2 ইয়ার্স এআই কত তাড়াতাড়ি ইভলভ হচ্ছে। সো এখন বেসিক টেকনিক্স গুলোর পাশাপাশি আমাদের অ্যাডভান্স টেকনিক্স গুলোও কি মাথায় রাখতে হবে। দেখবেন আমাদের বিভিন্ন কাজের জন্য কিন্তু কাস্টমাইজ জিপিটি অথবা কাস্টম জিপিটি বানাতে হচ্ছে। ইন নিয়ার ফিউচার যেহেতু অটোমেশন এত বেশি ভালো ইভলভ করছে, আপনি দেখবেন আপনার বিভিন্ন কাজের জন্য আপনি নিজেই এলএলএমস গুলো বানাবেন। সো ওই সময়ের জন্য আই ডু থিঙ্ক সো যে আমাদের র্যাক সিস্টেমটা কি জানা দরকার। আমি আবারও বলতেছি, এইখানে যে প্রথম দিকে যে 6টা টেকনিক্স আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, এগুলো হচ্ছে ইউজার এন্ড, মানে আপনি যখন প্রম্পট লিখবেন তখন ইউজ করতে পারবেন। বাট আজকে যে র্যাক সিস্টেমটা আমরা দেখাচ্ছি, র্যাক প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক, সেটা হচ্ছে যে আপনি যখন কোন অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন বা আপনি যখন ব্যাক এন্ডে কাজ করবেন, তখন এর জন্য। সো আই ডু হোপ সো সবকিছু ক্লিয়ার। আর আমি এটা বলবো, এটা আপনাদেরকে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড সবগুলো জেনে রাখা দরকার। বিকজ আপনি বর্তমান মার্কেট প্লেসে যদি সাস্টেন করতে চান, ইউ নিড টু বি হাইলি স্কিলফুল। সো আজকে আই ডু হোপ সো বুঝেছেন। আমি আবার বলছি, প্রথম 6টা যে টেকনিক আপনাদেরকে দেখিয়েছি সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। আপনি যখন প্রম্পট করবেন তখন এগুলো ইউজ করতে পারবেন, যেমন জিরো শট, ওয়ান শট, ফিউ শট, ট্রি অফ থট, চেন অফ থট, মেটা প্রম্পটিং, রাইট? বাট ট্র্যাকটা ইউজ করবেন যখন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, যখন আপনি নিজে এলএলএমস গুলো বানাবেন। সো আসেন একটু আমরা শুরু করা যায়। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের টপিকটা হচ্ছে র্যাগ। র্যাগের ফুল ফর্মটা হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। যারা সিম্যান্টিক এসইও থেকে বিলং করেন তাদের জন্য এই লেকচারটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো দেখেন, আমরা যদি বলি র্যাগ কি কি প্রবলেম সলভ করে, দেখেন প্রথম দিকে একটা কথা বলি, এলএলএমস হ্যাভ এ নলেজ অ্যাক্সেস প্রবলেম। এলএলএম এর কিছু নলেজ অ্যাক্সেস এর প্রবলেম থাকে। কি কি প্রবলেম থাকে? নো সার্চ বাই ডিফল্ট, এলএলএম কখনো নিজ থেকে সার্চ করে না। মডেল জেনারেট টেক্সট বেসড অন ট্রেনিং ওয়েটস, মানে ব্যাপারটা হচ্ছে তাকে যে ডাটাগুলো ফিট করা হয় সেই হিসাবে সে আপনাকে কি করে, ডাটাগুলো দেয়, সে কখনো নিজ থেকে সার্চ করে না। সেকেন্ড নাম্বার হচ্ছে এলএলএমস ক্যান নট ভেরিফাই ফ্যাক্টস ইন রিয়েল টাইম। তারা ফ্যাক্টস গুলোকে কি করে না, ভেরিফাই করতে পারে না। ঠিক আছে, আচ্ছা। তারপর ব্লাইন্ড টু প্রাইভেট ডাটা, তারা দে ডোন্ট অটোমেটিক্যালি নো ইয়োর কোম্পানি ডকুমেন্টস, ইন্টারনাল উইকিস আর প্রাইভেট ইউজার ডাটা। এলএলএমস কখনো প্রাইভেট ডাটা অ্যাক্সেস করতে পারে না। তো যেহেতু সে নিজ থেকে সার্চ করতে পারে না বা ফ্যাক্টস চেক করতে পারে না অথবা প্রাইভেট ডাটা অ্যাক্সেস করতে পারে না, এই জন্য দেখা যায় রেজাল্টের মধ্যে সে হ্যালুসিনেশন করে।
কনফিডেন্ট বাট রং আনসার। দেখেন এলএলএম কখনো বলবে না যে সে এই জিনিসটা জানে না, সে আপনাকে আনসার দিয়েই যাবে। ঠিক আছে, সে হ্যালুসিনেট করে থাকে, মানে সে কনফিডেন্ট থাকে বাট ভুল আনসার দিয়ে থাকে, আউটডেটেড আনসার গুলা দিয়ে থাকে, উইক অ্যাকুরেসি গুলা দিয়ে থাকে। সো এই যে হ্যালুসিনেশন, আউটডেট আনসার এবং উইক অ্যাকুরেসি কে প্রিভেন্ট করতে এলএলএম এর ব্যাক এন্ডে ইউজ করা হয় র্যাগ, বা র্যাগ এর যদি আমরা ফুল ফর্ম বলি রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, রাইট? সো আসেন আমরা ডেফিনেশন অফ র্যাগটা একটু বোঝার চেষ্টা করি। সো হোয়াট ইজ র্যাগ? A system pattern that retrieves relevant information from a knowledge source, that injects the information into LLM prompt so the model generate answers grounded in evidence। এখানে কয়েকটা জিনিস আপনাকে একটু বুঝে, রিট্রিভ মানে কি? কোনো কিছু খুঁজে বের করা। নলেজ সোর্স মানে কি? যেখান থেকে সে ডাটাটুকু নিচ্ছে। এখানে এলএলএম প্রম্পট দেখতেছেন না? আপনাদের এতদিন পর্যন্ত ধারণা ছিল আপনি এলএলএম এর সাথে যে কথাটা বলেন সেটাই হচ্ছে এলএলএম প্রম্পট, রাইট? একটা জিনিস আপনাদের মজার বুঝাই, এলএলএম প্রম্পটস দুই দিকে হয়, ফ্রন্ট এন্ডে হয়, ব্যাক এন্ডে হয়। এলএলএম প্রম্পট ফ্রন্ট এন্ডে বলতে কি বুঝায়? আপনি এলএলএম কে যে কথাগুলো বলছেন, যে কথাগুলো লিখছেন, সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের এলএলএম প্রম্পট। বাট আপনার ডাটাটুকু নেওয়ার পর এলএলএম নিজের ডাটা সোর্সে যখন কোনো কিছু খোঁজার জন্য নিজেকে নিজে প্রম্পট করে, তখন সেটাকে বলে ব্যাক এন্ড এলএলএম প্রম্পট। ঠিক আছে? তারপর আর এখানে আনসার জেনারেট তো আপনারা বুঝেছেন। সো ইন শর্ট, র্যাগ এর মধ্যে তিনটা স্টেপ থাকে: রিট্রিভাল, augmentation আর generation। retrieval মানে find the most relevant document or data chunks from your external database, ঠিক আছে, খুঁজে বের করা। augmentation মানে combine the user's question with the retrieved data into a single prompt content, মানে আপনি, ও করে কি, ও আপনার যে কোয়েশ্চেন আছে ওটার সাথে সে যে ডাটা খুঁজে পেয়েছে এটাই কম্বাইন করে, এটাকে অগমেন্টেশন বলা হচ্ছে। জেনারেশন মানে the LLM writes a natural language answer while using only the facts provided, মানে সে এবার আনসার যেটা পেয়েছে ওটাকে ন্যাচুরাল ল্যাঙ্গুয়েজ আনসারের মধ্যে কনভার্ট করে আপনাকে ফ্যাক্ট প্রোভাইড করে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তো র্যাগ কে যদি একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে আপনি বুঝতে চান, র্যাগ ইজ এ কম্বিনেশন অফ সার্চ, কনটেক্সট এন্ড জেনারেট। সার্চ বলতে রিট্রিভস রেলেভেন্ট চাঙ্ক, ওই যে আমি বললাম রেলেভেন্ট পিস অফ ডকুমেন্ট সে রিট্রিভ করে। কনটেক্সট পাস এভিডেন্স টু মডেল, injects the retrieved data into the system prompt window for LLM to process, মানে এই যে অগমেন্টেশনের যে প্রসেসটা সেটা এখানে বলা হচ্ছে। লাস্ট বাট নট লিস্ট, প্রডিউসেস দ্য আনসার। পারফেক্ট, পিন পয়েন্ট পারফেক্ট আনসার কি করে? জেনারেট করে। আচ্ছা, র্যাগের তিনটা কম্পোনেন্ট থাকে। র্যাগের কি কম্পোনেন্ট থাকে? তিনটা কম্পোনেন্ট থাকে। নাম্বার ওয়ান কম্পোনেন্টকে বলা হচ্ছে নলেজ সোর্স। নলেজ সোর্স বলতে সে যেখান থেকে ডাটা গুলো নিবে, যেমন পিডিএফস এন্ড ডকুমেন্টস, ইন্টারনাল উইকিস, ওয়েব পেজেস, এসকিউএল ডাটাবেস, রাইট? রিট্রিভার, রিট্রিভার বলতে কি বুঝায়? সে এমবেডিংস গুলো কোত্থেকে করবে? এমবেডিংস বলতে দেখেন একদম সহজ করে, আপনি যদি এমবেডিং না বুঝেন সে জিনিসটা আমি আপনাকে বুঝাই, যে একটা মেশিন কখনো ওয়ার্ডস বুঝে না, সে বুঝে নাম্বারস। সো ওয়ার্ডস থেকে নাম্বারে কনভার্ট করার যে টেকনোলজি সেটাকে এমবেডিং বলা হচ্ছে। ভেক্টর ডাটাবেস, আপনি যদি ভেক্টর সম্পর্কে না বুঝেন, আপনি যদি সিমেন্টিক অ্যাসিড সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন, আই ডু হোপস যে আপনি ভেক্টর জিনিসটা ক্লিয়ার হচ্ছে। সিমিলারিটি সার্চ অ্যান্ড রি র্যাঙ্কিং, আপনি আবার বলতেছি, আপনি যে সিমেন্টিক অ্যাসিড থেকে রিলেট করেন, আমরা রি র্যাঙ্কিং, ইনিশিয়াল র্যাঙ্কিং নিয়ে অনেক কথা বলেছি। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট জেনারেটর অথবা এলএলএম, রিসিভস প্রম্পট, প্রসেসেস কনটেক্সট, প্রডিউসেস ফাইনাল আনসার, সাইট সোর্সেস। সো র্যাগের কম্পোনেন্ট যদি আপনার ভাবতে হয় কয়টা কম্পোনেন্ট আছে? তিনটা। নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে নলেজ সোর্স, সেকেন্ড নাম্বার হচ্ছে রিট্রিভার, তিন নাম্বার হচ্ছে জেনারেটর। আচ্ছা, এবার একটা জিনিস আমি একদম লেকচারের শুরুতেই বলেছিলাম যে এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে টেকনিক আমরা আজকে দেখছি র্যাগ, এটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য, এটা ফ্রন্ট এন্ডের জন্য না। দেখেন এখানে আমরা দুইটা জিনিস দেখিয়েছি, একটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স মানে ফ্রন্ট এন্ডের ইউজারের জন্য, আর একটা সিস্টেম আর্কিটেকচার যেটা ব্যাক এন্ডে হচ্ছে। তো ফ্রন্ট এন্ডের মধ্যে হাউ ডু আই রিসেট দ্য অ্যাডমিন পাসওয়ার্ড, সেটা দিল, সুন্দর করে আনসার চলে আসলো, এখানে এত কিছু ঘটে না। ব্যাক এন্ডের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো ঘটে, যেমন রিট্রিভাল ইঞ্জিন হয়, কনটেক্সট ইনজেকশন হয়, এলএলএম জেনারেশন, মানে এই তিনটা পার্ট। এই তিনটা পার্ট আমরা কথা বলেছিলাম না, শুরুর দিকে কথা বলেছি রিট্রিভাল, অগমেন্টেশন, জেনারেশন। তো এগুলো সবগুলো হয় হচ্ছে আপনার ব্যাক এন্ডের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাক এন্ডের পুরো ফ্লোটা বুঝেন, দুইটা মানে ফেজের মধ্যে কাজগুলো হয়। একটা হচ্ছে যে আপনার অফলাইনে, একটা হচ্ছে যে রান টাইমে। রান টাইম বলতে আপনি যখন কাজ করছেন সেখানে, আর অফলাইন বলতে এখানে আমরা ব্যাক এন্ডে বুঝাচ্ছি। প্রথমত আপনি যখন একটা কোয়েশ্চেন করেন, ওই ডকুমেন্টটা সে খুঁজে বের করে, মানে আপনি যে কোয়েরিটা করছেন ডাটাবেস থেকে সেই ডকুমেন্টটা খুঁজে বের করে। দেখেন উপরের দিকে আপনি একটু এটা দেখেন,
চাঙ্ক করে, চাঙ্ক বলতে ভাঙ্গা, কাটা, ঠিক আছে, স্প্লিট টেক্সট। এমবেড করে, এমবেড বলতে ওয়ার্ডস যেহেতু আমার মেশিন বুঝতে পারে না, সে ওয়ার্ডস থেকে নাম্বারে কি করে কনভার্ট করে। তারপর ভেক্টর ডাটা বেসে ওটাকে স্টোর করে। এটুকু হচ্ছে যে ইন্ডেক্সিং এর কাজ। তারপর সে সুন্দর করে আবার ইমবেড করে, ওই যে নাম্বারস ছিল নাম্বারসকে ওয়ার্ডের মধ্যে কনভার্ট করে, তারপর রিট্রিভ করে খুঁজে, খুঁজার পর সেটা রিলেটেড একটা প্রম্পট ক্রিয়েট করে, আর এলএলএম যেটা আছে সেটা জেনারেট করার পরে আপনাকে আনসারটুকু দেয়। ট্রাস্ট মি, প্রথমবার জিনিসগুলো দেখতে একটু কঠিন লাগলো, একটু টাইম নিয়ে দেখেন। আমরা যারা সিম্যান্টিক অ্যাস্ট্রো থেকে বিলং করি আমাদের জন্য এই জিনিসগুলো ইজি, বাট আপনি যদি একদম ফার্স্ট টাইম এই জিনিসগুলো ফেস করছেন আপনার জন্য একটু কঠিন হতে পারে। বাট আপনি একটু, আমরা স্লাইডস গুলো শেয়ার করব, তখন আপনি দেখে দেখে একটু বোঝার চেষ্টা করবেন। ট্রাস্ট মি, জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার এক একটা জিনিস আমাদের কয়েকটা, এখানে দেখেন আমরা সবগুলো পার্ট গুলো কিন্তু ইন ডিটেলস লিখে রেখেছি যে এখান থেকে কি কি হয়। স্টেপ নাম্বার ওয়ানে হয় কি, প্রিপেয়ার ডাটা। ডাটা গুলাকে আমরা প্রিপেয়ার করি বলতে কি, ডাটার মধ্যে কালেকশন পড়ে, ক্লিনিং পড়ে, চাঙ্কিং গুলা পড়ে। ঠিক আছে, ডাটার মধ্যে কি হচ্ছে দেখেন, র ডাটা ইজ মেসি, র ডাটা অলওয়েজ মেসি থাকে। ইফ ইউ ফিড গার্বেজ ইনটু দ্য এমবেডিং মডেল ইউ উইল গেট গার্বেজ রিট্রিভাল। মানে আপনি যদি ইনপুটে গার্বেজ দেন আউটপুটে তো সেম টু সেম গার্বেজই পাবেন, ঠিক আছে না। তাহলে দিস স্টেপ ইজ অ্যাবাউট ক্লিনিং অ্যান্ড স্ট্রাকচারিং ইয়োর প্রোপ্রাইটারি ডাটা ফর মেশিন আন্ডারস্ট্যান্ডিং। এবার জিনিসটুকু যদি ভালো মতো বলি, এখানে প্রিপেয়ার ডাটার মধ্যে হয় কি, প্রথমে কালেকশন হয়, ingest documents from various sources, either it can be from PDFs, ওয়ার্ড ডক্স থেকে হইতে পারে, ইন্টারনাল উইকিস থেকে হইতে পারে, এসকিউএল ডাটাবেসেস থেকে হতে পারে, অথবা এইচটিএমএল পেজেস থেকে হইতে পারে। যে কোনো জায়গা থেকে সে ডাটাগুলো কালেক্ট করে। কালেক্ট করার পর আমি বললাম না অনেক বেশি গার্বেজ থাকে যেটা আমার রিলেটেড না, সেটা ক্লিন করে, রিমুভ নয়েজ দ্যাট কনফিউজেস মডেল, নেভিগেশন বার, বয়লার ফুটার প্রেট, লিগ্যাল ডিসক্লেমার্স অ্যান্ড ডুপ্লিকেট কন্টেন্ট। মানে একটা ওয়েব পেজে তো অনেক কিছুই থাকে না, ওই জিনিসগুলো সে বাদ দিয়ে দেয়। তারপর এগুলোকে ভাঙে, চাঙ্ক করে, split long text into logical sentiments by section, heading or paragraph, চাঙ্ক করলো। তাহলে এটা হলো প্রিপেয়ার ডাটার আমার স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 হচ্ছে এমবেডিং। আবারও বলছি, এমবেডিং আমি একটু আগে আপনাদেরকে বুঝিয়েছি, একটা মেশিন কখনো ওয়ার্ডস বুঝতে পারে না, সে বুঝে নাম্বারস। সো ওয়ার্ডস থেকে নাম্বারে কনভার্ট করার যে প্রসেসটা, সেটাকে আমরা বলছি কি, এমবেডিং। দেখেন, ফ্রম টেক্সট চাঙ্কস টু ম্যাথমেটিক্যাল মিনিং। তো এই এমবেডিং প্রসেসে তিনটা কাজ হয়। নাম্বার 1 হচ্ছে ভেক্টর কনভার্সেশন, এমবেডিং মডেল, ভেক্টর স্টোরেজ। মানে ভেক্টর কনভার্সন মানে ভেক্টর কনভার্ট করা হয়, এমবেডিং মডেল বলতে ইউজ স্পেশালাইজ মডেল অপটিমাইজ ফর রিট্রিভাল, এটা ইউজ করা হয়। তারপর ভেক্টর গুলাকে স্টোর করা হয়, ঠিক আছে। তারপর রিট্রিভ কনটেক্সট ফ্রম ইউজার কোয়েশ্চেন টু সিম্যান্টিক মিনিং। দেখেন সব জায়গায় সিম্যান্টিক্স আসতেছে, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে এলএলএমস অলসো ওয়ার্ক ইন এ সিম্যান্টিক ওয়ে, ঠিক আছে। সো এখানে তিনটা কাজ, এখানে রিট্রিভ কনটেক্সটের মধ্যে তিনটা কাজ হয়। কোয়েরি গুলোকে এমবেড করা হয়, মানে আবারও সেম টু সেম। তারপর সিমিলার সার্চ গুলোকে দেখা হয়, তারপর টপ কে রিট্রিভাল গুলোকে নেওয়া হয়। মানে ব্যাপারটুকু হচ্ছে যে আমরা ওয়ার্ড থেকে নাম্বারে কনভার্ট করছিলাম, এখন নাম্বার তো ইউজারকে শো করতে পারবো না, তাই না। তো নাম্বার থেকে আবার ওয়ার্ডের মধ্যে কনভার্ট করলাম, তারপর এখানে সিমিলারিটি সার্চ ওগুলো দেখে দেখে ইয়ে করলাম, তারপর রিট্রিভ করলাম, মানে সবচেয়ে বেস্ট যেটা আছে সেটা করলাম, ঠিক আছে। তারপর 4 নম্বরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওই যে আমি বললাম, আমরা শুধুমাত্র এলএলএম এর সাথে কথা বলার সময় প্রম্পট করি না, এলএলএম নিজে ব্যাক এন্ডেও প্রম্পট করে। সে ডাটা নেওয়ার জন্য নিজেকে নিজে ইনস্ট্রাকশন দেয়। তো এখানে ওই প্রম্পটের কথা বলা হচ্ছে। দেখেন, সিস্টেম ভিউ, ফাইনাল প্রম্পট অ্যাসেম্বলি, এই যে এখানে যে যে জিনিস হচ্ছে সেগুলো ব্যাক এন্ডের মধ্যে চলতেছে। এখানে সবগুলো একটু আপনারা একটু টাইম নিয়ে পড়বেন। এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইফ দ্য আনসার ইজন্ট ইন প্রোভাইডেড কন্টেক্সট স্টেট দ্যাট ইউ ডোন্ট নো। মানে যদি তোমাকে ডকুমেন্ট গুলোর মধ্যে তুমি আনসারটা না পাও, তাহলে বলে দিও যে তুমি জানো না। বিকজ এলএলএম হচ্ছে একটা ওভার কনফিডেন্ট স্টুডেন্টের মধ্যে, ভালো স্টুডেন্ট কিন্তু ওভার কনফিডেন্ট। মানে সে কখনো বলবে না যে আমি জানি না, সে বলে যাবে। তো এখানে আমরা শুরুর দিকে বলেছিলাম, আপনাদের একটা কথা বলেছিলাম যে র্যাক কি সলভ করে, হ্যালুসিনেশন সলভ করে, আউটডেটেড আনসার সলভ করে, উইক অ্যাকুরেসি সলভ করে, রাইট। দ্যাটস ওয়াই র্যাগের মধ্যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সেফটি কোয়ার্টার দেওয়া হয় যে যদি তুমি ডাটাটুকু না পাও তাহলে বলে দিও যে তুমি এই জিনিসটা জানো না। ওকে, সো লাস্ট বাট নট লিস্ট 5 নাম্বার সে আনসার জেনারেট করে, যেটা আপনি দেখেন, ইনপুট রিসেপশন করে, গ্রাউন্ডেড জেনারেশন আর সাইটেশন এন্ড অডিট। মানে পুরো প্রসেসটাকে যদি আমি একদম ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করি, টোটাল 5টা প্রসেস ব্যাকএন্ডের মধ্যে হয়। প্রথমত সে ডাটা প্রিপেয়ার করে, মানে পিডিএফ টিডিএফ থেকে ডাটা নেয়, শর্টকাট করে বুঝে, হ্যাঁ। তারপর হচ্ছে এমবেড করে, ওয়ার্ড টু নাম্বারস। তারপর সে রিট্রিভ করে, ওই আপনার ডাটা হিসেবে সে খুঁজে, আপনি কি খুঁজতেছেন ওটাকে খুঁজে বের করে। খুঁজার পর
সে প্রম্পট দিয়ে আপনার জন্য ডাটাগুলোকে রেডি করে আর এখানে আনসার হচ্ছে জেনারেট করে। ট্রাস্ট মি, আমাদের এই যে আপনি স্লাইডস গুলো দেখতেছেন এত ডিটেলড, আলহামদুলিল্লাহ আপনি যদি একটু টাইম নিয়ে স্টাডি করেন পুরো জিনিসটা আপনার মানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ব্যাক এন্ডে না এতগুলা দেখছি, ইউজার কি দেখে? আমি আবারও বলতেছি, আমরা যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক্সটা আজকে দেখতেছি এটা ব্যাক এন্ডের জন্য। ইউজার কি দেখে জানেন? ইউজার জাস্ট কোয়েরি টুকু দেয়, কোয়েরির পরে আস্ক মানে কোয়েশ্চেন বাটনে দেখে, মানে ক্লিক করে, লাস্ট বাট নট লিস্ট তার সামনে রেজাল্ট চলে আসে। ঠিক আছে, তো ইউজারে এখানে এত কিছু হয় না, বাট ব্যাক এন্ডে দেখেন কত কিছুই হচ্ছে। এবার why this matter in production, কেন প্রোডাকশনের মধ্যে, কেন এলএলএম এর ব্যাক এন্ড এর মধ্যে র্যাগ আজকে সবচেয়ে বেশি ইউজ করা হয়? প্রথম কথা, রিডিউসেস হ্যালুসিনেশন, এটা ভুলভাল উত্তর রিডিউস করে। বিকজ একটা এলএলএম আমি ইউজ করতেছি, সে যদি আমাকে ভুলভাল উত্তর দেয় আমি কখনো সেই এলএলএম কে ইউজ করব না। ঠিক আছে, প্রাইভেট নলেজ অ্যাক্সেস, প্রাইভেট নলেজ গুলো আপনাকে দেয়। আপডেটস উইথাউট রিট্রেনিং, অডিবিলিটি এন্ড সোর্সেস, দেখেন এই জিনিসটা র্যাগ কখন থেকে ইউজ হয় আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন প্রথম প্রথম দিকে যখন আমাদের চ্যাট জিপিটি বা অন্যান্য এলএলএম আসছিল, তখন দেখতেন কোনো ধরনের সোর্স কিন্তু সাইট করা থাকতো না, যে সে কোত্থেকে ডাটা নিছে ওই লিঙ্ক কিন্তু দেওয়া থাকতো না। আপনাদের কি মনে আছে? তখন দেখতেন আমরা বলতাম যে ফ্যাক্ট চেক করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। একটু ভাবার চিন্তা করেন, প্রথম প্রথম দিকে যখন এলএলএমস আসছিল সে জাস্ট ডাটা দিয়ে যাইতো, কোত্থেকে নিচ্ছে না নিয়ে যাচ্ছে সে কিন্তু কোনো লিঙ্ক টিঙ্ক কিছু দিত না। বাট উইদিন টাইম এখন দেখেন আপনি যে কোনো এলএলএম থেকে আপনি যখন কোনো কিছু জিজ্ঞেস করেন, সে কোত্থেকে ডাটাটা নিচ্ছে সেটা ওখানে শো করে। এটা সবার আগে আমি দেখেছিলাম পারপ্লেক্সিটির মধ্যে। সো এই যে ডাটা যে শো করা, এটাই তো ভাই সোর্স, যেখান থেকে সে নিচ্ছে। এটা তখন থেকে শো করতেছে যখন থেকে সে র্যাগ ইউজ করার চেষ্টা করছে। আজকে দেখেন, আজকে যে কোনো এলএলএম এর কাছে আপনি যান, যে কোনো এলএলএম এর কাছে আপনি যে যে কোনো কোয়েশ্চেন করেন, সে দেখবেন কোত্থেকে ডাটাগুলো নিয়েছে ওটাকে কিন্তু মানে মার্ক আউট করে। এই যে মার্ক আউট করার যে প্রসেস, এটাই র্যাগের মধ্যে ইনক্লুডেড। আর এখান থেকে এইও কিন্তু ইভলভ হচ্ছে। সো এইও বলেন, জিও বলেন, সবকিছু এখান থেকে ইভলভ হচ্ছে। সো আপনারা অনেকে বলেন যে তাহলে সিম্যান্টিক এসইওর মধ্যে আপনার এইও জিও আলাদা করে করেন না কেন? বিকজ অলরেডি আমরা ওগুলো ইনক্লুড করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা 7 দিনের মধ্যে এইও এর মধ্যে চলে আসছে একটা কন্টেন্টের জন্য। ইনশাল্লাহ ওগুলো নিয়ে পরবর্তীতে কন্টেন্ট আসবে। আচ্ছা, এবার কমন ফেলিয়ার মোডস, অনেকগুলো এলএলএম আছে যারা র্যাগের মধ্যে ফেল করে। কেন ফেল করে ওই জিনিসটা আপনাকে দেখায়। প্রথম কথা হচ্ছে পুয়ার চাঙ্কিং স্ট্র্যাটেজি। আপনারা দেখেছেন র্যাগের মধ্যে একটা সিস্টেম হচ্ছে যে চাঙ্ক মানে ভাঙ্গার। তো আপনার যদি প্রসেসটা ভালো মতো আপনি যদি কাট অফ না করতে পারেন, তখন কিন্তু আপনার র্যাগ ফেল করবে। লো কোয়ালিটি কর্পাস মানে গার্বেজ ইন গার্বেজ আউট, আপনি ডাটাই যদি বাজে দেন তাহলে তো বাজে ডাটাই পাবেন। মানে ব্যাপারটুকু হচ্ছে, একটা মনে করেন আপনি ক্ষীর রান্না করতে যাচ্ছেন, আপনার দুধের পরিমাণ, চিনির পরিমাণ যদি ভালো হয় তাহলে তখনই না ওই ক্ষীরটা মজা হবে। এবার আপনি দুধ দিলেন 4 নম্বর কোয়ালিটি, চিনি দিলেন 10 নম্বর কোয়ালিটি, তাহলে কি আপনার ডেজার্ট ভালো হবে? ইন সিম্পল ওয়ার্ডস নো। সো ডাটা ইন ডাটা আউট, গার্বেজ ইন গার্বেজ আউট। সো আপনার যদি ডাটা ভালো থাকে আপনি ভালো ডাটা পাবেন, ডাটা ভালো না থাকলে খারাপ ডাটা পাবেন। ইররিলেভেন্ট রিট্রিভাল, রিট্রিভালের সময় যদি সে ভুলভাল করে তখন র্যাক সিস্টেম কি করে? ফেল করে। আর কনটেক্সট ওভারলোড, নো ফিল্টারিং, এগুলো নিয়ে তেমন বেশি আর কথা বলছি না। লাস্ট বাট নট লিস্ট, আজকে লেকচারে যে জিনিসটা বলতেছে এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। সেটা হচ্ছে কি, এই এই র্যাগের মাধ্যমে জিনিসটা কি হয়, প্রাইভেট ডাটা আমরা নিতে পারি, রিয়েল টাইম ফ্যাক্ট চেক করতে পারি, আর নলেজ ডোমেন যেটা আছে বা ডোমেন নলেজ যেটা আছে সেটা নিতে পারি। র্যাগ ইজ নট অপশনাল, ইটস ফাউন্ডেশনাল। ঠিক আছে, তো ইন শর্ট দেখেন আজকে পুরো জিনিসের মধ্যে আমরা কি কি শিখেছি, আসেন একটু রিভিউ করার চেষ্টা করি, একটু রিভাইজ করার চেষ্টা করি। সেটা হচ্ছে আজকে আমরা শিখেছি র্যাগ। র্যাগ কি? র্যাগ হচ্ছে একটা ব্যাক এন্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক। ব্যাক এন্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক কারা ইউজ করে? যারা অ্যাপ্লিকেশন বানাচ্ছে, কাস্টম জিপিটি বানাচ্ছে বা বিভিন্ন এলএলএমস বানাচ্ছে তারা এটা ইউজ করে। আমাদের কেন শেখা উচিত? বিকজ 2026-এ আপনি বেসিক লেভেল নলেজ নিয়ে সাস্টেইন করতে পারবেন না। আপনারা সবাই বলেন তাহা ভাই এসইও এর মধ্যে কাজ পাচ্ছি না, এটার মধ্যে কাজ পাচ্ছি না, ওটার মধ্যে কাজ পাচ্ছি না। ভাই আপনি যদি একদম 5 বছর বয়সে একটা বাচ্চার নলেজ নিয়ে যদি মার্কেট প্লেসে আসেন তাহলে তো হবে না। ইন 2026 আপনি যদি এসইও এর মধ্যে টিকে থাকতে চান, আপনি যে কোনো ফিল্ডের মধ্যে যদি টিকে থাকতে চান, আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে, আপনাকে এলএলএম সম্পর্কে জানতে হবে, আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে হবে, আপনাকে সেলস এর সম্পর্কে জানতে হবে, আপনাকে কমিউনিকেশন সম্পর্কে জানতে হবে। মানে নিজেকে সব দিক দিয়ে আপনি ফিট যখন রাখবেন তখন গিয়ে আপনি মার্কেটে সাস্টেইন করতে পারবেন। এন্ড ইউ অলরেডি নো সিম্যান্টিক অ্যাসিড বিডি অলওয়েজ অ্যাডভান্স স্টাফ নিয়ে কাজ করে। দ্যাটস ওয়াই এগুলো জিনিস আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। সো আসেন আমরা রিভিউ করার চেষ্টা করি হোয়াট ইজ র্যাগ। তো র্যাগ আমরা ব্যাক এন্ডের একটা টেকনিক আমরা আজকে শিখলাম।
তো র্যাগ কি কি প্রবলেম সলভ করে? সে হ্যালুসিনেশন সলভ করে, আউটডেটেড আনসার সলভ করে, উইক অ্যাকুরেসি গুলো সলভ করে, ঠিক আছে? তারপর এই যে এখানে আমরা একটা ডেফিনেশন দেখেছি, তারপর র্যাগের যে 3টা পার্ট আছে সেগুলো দেখেছি, র্যাগের 3টা পার্টে কি নলেজ সোর্স কি, রিট্রিভার কি, এলএলএম জেনারেটর কি, সেগুলো আমরা দেখেছি। এবার ব্যাক এন্ডে কি ঘটে আপনাদেরকে দেখিয়েছি, ফ্রন্ট এন্ডে কি ঘটে সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। ব্যাক এন্ডে ফ্লো আপনাদের সামনে দেওয়া আছে, ফ্রন্ট এন্ডে ফ্লো আপনাদের সামনে দেওয়া আছে। এবার প্রত্যেকটা ভেঙে ভেঙে আমরা দেখিয়েছি 5টা স্টেপের মধ্যে ইন ডিটেলস কি কি থাকে। প্রিপেয়ার ডাটা বলতে কি বোঝায়, এমবেডিং এর মধ্যে কি বোঝায়, রিট্রিভ কনটেক্সট এর মধ্যে কি বোঝায়, অগমেন্ট প্রম্পট এর মধ্যে কি বোঝায়, জেনারেট আনসার এর মধ্যে কি বোঝায়। তারপর ইউজার এন্ডে যে একটা সিম্পল ইন্টারফেস সেটা আপনাদেরকে দেখিয়েছে, কেন ম্যাটার করে সেটা এখানে শেয়ার করা হয়েছে। আর লাস্ট বাট নট লিস্ট কোন কোন জায়গায় র্যাক ফেল করে, মানে যদি কোন একটা অ্যাপ্লিকেশন যারা মানে বানাচ্ছে তারা যদি পুয়ার চাঙ্কিং স্ট্র্যাটেজি রাখে তাহলে তাদের র্যাক ফেল করবে, লো কোয়ালিটি দিলে তাদের র্যাক ফেল করবে, ইরেলেভেন্ট যদি তাদের প্রসেস থেকে ফেল করবে, আর এই বাকি দুইটা বলেছি। সো আজকে এতটুক বলার আগে আরেকটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে আপনারা এতদিন পর্যন্ত একটা জিনিস বলতেন যে ভাই স্লাইডস গুলো আমরা প্রপারলি পাই না, সো দ্যাটস ওয়াই আমরা স্লাইড শেয়ারের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলেছি। এখান থেকে আপনার প্রত্যেকটা লেকচারের স্লাইডস এখানে পেয়ে যাবেন। দেখেন ইন ডিটেলস এখানে স্লাইডস গুলো দেওয়া আছে। আমি এই স্লাইড শেয়ারের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। তো আবারও বলছি, প্রথম 6টা লেকচার ছিল আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর, মানে সারফেস লেভেলের অথবা আমাদের ইউজার এন্ড থেকে করার। এখন থেকে আমরা কিছু অ্যাডভান্স টেকনিক্স এর মধ্যে যাব। ট্রাস্ট মি, একটা কথা বলছি, মানে প্রথমবার পড়ে জিনিসগুলো একদম ইজিলি বোঝা যায় না, একটু সময় নিয়ে পড়তে হবে। আপনারা নোটস বানানো ক্রিয়েট করবেন যাতে করে জিনিসগুলো বুঝেন। আর আবারও বলছি, এখন থেকে যদি নিজেকে অ্যাডভান্স মানে টেকনোলজিস এর নিজেকে যদি অ্যাডাপ্ট না করেন তাহলে সামনে আপনি কিন্তু সাস্টেইন করতে পারবেন না, আপনি টিকে থাকতে পারবেন না। তো এখন থেকে নিজেকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে যান। প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখেন, সেলস শিখেন, ইংলিশ কমিউনিকেশন শিখেন, টাইম ম্যানেজমেন্ট শিখেন। আর শেখানোর দায়িত্ব কাদের? আমাদের। So, আবারও দেখা হচ্ছে আগামীকাল রাত 9টায়। কিন্তু আমাদের একটা লেকচার আছে, সেটা হচ্ছে হাউ গুগল র্যাঙ্কস এ ডকুমেন্ট। ফেসবুক গ্রুপের মধ্যে লাইভ লিঙ্ক শেয়ার করাবেন। প্লাস আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে 17, 18, 19 এই 3 দিনই কিন্তু আমরা ব্যাচ 2 এ আমরা কিন্তু কি ছাড়ছি, ফর্ম ছাড়ছি। এরপর এ বছরে কিন্তু আমরা আর কোনো ধরনের এই ধরনের কাজ কারবার করবো না। আপনারা জানেন যে বছরে আমরা কিন্তু একটাই কিন্তু ব্যাচ নিয়ে আসি, ঠিক আছে? সো ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে কালকে লাইভ লেকচারে। কালকে আমরা আবারও দেখবো কোয়েরি পার্সিং কি এন্ড হাউ গুগল র্যাঙ্কস এ ডকুমেন্ট। টিল দেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।